জার্মানি বন্ড থেকে স্বাগত জানাচ্ছি আমি খালেদ মহিউদ্দিন। আজ আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে মূর্তি বা ভাস্কর্যের মতো ইস্যুগুলি কি আসলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুগুলিকে আড়াল করে রাখে, এটিগুলি কি ইচ্ছা করে বা নানা রকম কায়েমি স্বার্থ প্রকাশের জন্যই সেগুলি সামনে নিয়ে আসা হয়? এইসব আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি জনাব জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। আমাদের সঙ্গে আছেন সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ এ আরাফাত। আমরা দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আমরা প্রথম প্রশ্ন মোহাম্মদ এ আরাফাত আপনাকেই করতে চাই যে আপনি আমাদের একটু বলবেন যে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য, আমি আবার বলি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ সরকারের মাল্টিপল স্ট্যান্ডার্ড বিভিন্ন সমস্যার জন্ম দিচ্ছে কিনা। আমি অনেকগুলি বিষয়ের কথা বলতে পারি। আপাতত শুধু আপনাকে স্মরণ করে দিতে চাই, যখন লেডি জাস্টিসের ভাস্কর্য সরিয়ে নিতে বলা হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে, তখন আওয়ামী লীগ সহজেই সরিয়ে নেয়, তখন সেটি নিয়ে আসলে খুব কথার অবতারণা করে না। বিষয়টি যখন বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আসে, তখন এই দাবিতে যারা আছে তাদেরকে পুলিশ লাঠিপেটা করে। এই দুটিকে আপনি আসলে কিভাবে দেখবেন যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য আসলে বিভিন্ন রকম সমস্যার জন্ম দেয় কিনা? আমি আমি এটিগুলি অনেকগুলি উদাহরণ আপনাকে দিতে পারি, কিন্তু আমি দুই একটি বিষয় শুধু আপনাকে স্মরণ করে দিই যে রেলওয়ের জমি জিরাতকে হেফাজতকে দেওয়া, খেলাফতে মজলিসের সঙ্গে 13 দফায় যাওয়া, পাঠ্যপুস্তক থেকে হেফাজতের প্রেসক্রিপশন মতো হিন্দু লেখকদের লেখা বাদ দেওয়া, বইমেলায় পুলিশ চেক করে ইসলাম বিরোধী কোথাও কিছু ছাপা হচ্ছে কিনা সেটা দেখা, দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তর ডিগ্রি সম্মান দেওয়া, কওমি জননী যে উপাধি দেওয়া হয় তা সানন্দে গ্রহণ করা, এই সব কিছুই আসলে ক্ষমতায় টিকে থাকার নানা রকম কৌশল মাত্র, যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার জন্ম দেয়। জনাব মোহাম্মদ এ আরাফাত। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। কিন্তু আপনার উদাহরণের যে লিস্টটা, এটা অনেক বড় লম্বা। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে এই উদাহরণগুলো যেগুলো দিয়েছেন, এগুলো কিন্তু আপনার একই ক্যাটাগরিতে পড়ে না, এক এক রকমের। আমি আপনার প্রথম উদাহরণ থেকে বুঝিয়ে বলি। আপনি বলেছেন যে থেমিসের যে স্ট্যাচুটা, সেইটার যে দাবিটা ছিল সেটি ছিল যে এটা পূর্ণাঙ্গভাবে এটাকে ভেঙে ফেলা। সরকার কিন্তু সে দাবি মেনে নেয়নি। সরকার যেটি করেছে সেটি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রেমিসেই এক জায়গা থেকে আরেক জায়গায় রিলোকেট করেছে, যেখান থেকে এটি দেখা যায় না। আবার আপনি খেয়াল করে দেখবেন যে আপনার না, যে জায়গাতে অরিজিনালি ছিল তার পাশে কিন্তু ঈদগাহ, ওইখানে আপনার ঈদ নামাজটা আদায় করা হয়। তো সেখান থেকে যে জায়গায় এটা সরানো হয়েছে সেটি সুপ্রিম কোর্ট প্রেমিসের মধ্যে কিন্তু আছে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আরাফাত ভাই, আমি ছোট্ট করে একটু জানতে চাইতে পারি, বঙ্গবন্ধুর ভাস্কর্য কি এমন কোন জায়গায় হওয়া সম্ভব? আচ্ছা, সেটি আসলে আমি একটু অনুরোধ করব যে এইগুলিটা ঠিক করে দেওয়ার জন্য। আরাফাত ভাই, আমি শুধু একটা কথা একটু বলতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে বঙ্গবন্ধুর ভাস্কর্য এমন কোন জায়গায় থাকা সম্ভব যার আশেপাশে সামনে পিছনে কোনো মসজিদ নাই, মানে বা ঈদগাহ ময়দান নাই বাংলাদেশে? আপনার প্রশ্নটা, আমি যে উত্তরটা শুরু করেছিলাম এটা শেষ করলে আপনার জন্য সুবিধা হবে বুঝতে, তখন বুঝবেন এই প্রশ্নটা রেলেভেন্ট না। আমি পূর্ণাঙ্গভাবে শেষ করে ফেলি। হেফাজতিরা কিন্তু আপনার একই সাথে অপরাজয় বাংলা সেটাও সরিয়ে ফেলা, ভেঙে ফেলা, রাজু ভাস্কর্য ভেঙে ফেলা, তারপরে আপনার শিক্ষা নিভিয়ে ফেলা, এগুলো দাবি করেছিল। গভর্নমেন্ট কিন্তু ওগুলো মানেনি, ঠিক আছে, এবং ওগুলো কিন্তু অ্যাকসেপ্ট করেনি। এখন বঙ্গবন্ধুর ভাস্কর্য যে বিষয়টি, এটা কিন্তু একটা নৈতিক জায়গা থেকে তারা বলছে ভাস্কর্য হচ্ছে মূর্তি, এটা ভেঙে ফেলতে হবে, বুড়িগঙ্গায় ফেলে দিবে। এটা কিন্তু ওই জায়গাতে গভর্নমেন্ট স্ট্যান্ড নিয়েছে। কিন্তু থেমিসের যে স্ট্যাচুর বিষয়টা, সেটা কিন্তু একটা পার্টিকুলার স্ট্যাচুর ক্ষেত্রে গভর্নমেন্টের স্ট্যান্ড ছিল রিজনেবল মনে হচ্ছিল গভর্নমেন্টের, যে যেহেতু ঈদগাহ সামনে এটা আছে কিন্তু প্রেমিসের মধ্যে থাকবে, এবং হেফাজতের এন্টায়ার দাবি কিন্তু এক্সক্লুসিভলি মানা হয় নাই, তাদের দাবি ছিল ভেঙে ফেলা, সরিয়ে ফেলা, কিন্তু এটাকে রিলোকেট করা হয়েছে। আমি মনে করি গভর্নমেন্ট সিদ্ধান্তগুলি নিচ্ছে তার মতন করে, বাংলাদেশের সাধারণ মানুষের পালস বুঝে যেটা রিজনেবল সেটা নিচ্ছে, হেফাজতের সমস্ত দাবি কিন্তু মানছে না। কাজেই আমি মনে করি যে এক্সাম্পল আপনি দিয়েছেন সেই এক্সাম্পলগুলো একই ক্যাটাগরিতে পড়ে না। বাট আমার খুবই অসুবিধা হচ্ছে কথা। আমি বুঝতে পারছি, সেটি আপনার কাছে আমরা আবার আসবো, ততক্ষণে দেখা যাক যে এটি আসলে একটু ঠিক করা যায় কিনা। আমি একটু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আপনার কাছে আসতে চাই যে
ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, মূর্তি বা ভাস্কর্যের মতো ইস্যুগুলো যখন সামনে আসে তখন বুদ্ধিজীবীরা একটা পপুলিস্ট জায়গা থেকেই সেইগুলির ব্যাপারে আসলে কোনো মন্তব্য করেন কিনা, মানে সবসময় জনপ্রিয়তা যেদিকে বা জনগণ যেটিকে বেশি মনে করছেন বলে মনে করা হয় সেই জায়গায় থাকতে চান কিনা, মানে একটা পপুলিস্ট জায়গায় থাকতে চান কিনা, এরকম তারা মনে করেন, কারণ তাদের নিজস্ব আসলে কোনো জনপ্রিয়তা বা জনভিত্তি নাই। এটি হচ্ছে আমাদের উপসংহার। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, এবং আপনি কি মনে করেন এই সম্পর্কে? কথা বলা যায় না এভাবে। শোনো, আজকে যে বিষয়টা নিয়ে প্রশ্ন, এটা খুবই যৌক্তিক এবং খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বুদ্ধিজীবীরা এরা পরিষ্কার ভাবে সুবিধাবাদী শ্রেণীতে পরিণত হয়ে যাচ্ছে। তারা প্রকাশ্যে সত্য কথা বলতে রাজি নয়। আজকে বুদ্ধিজীবীরা যখন এয়ারপোর্টের কাছে লালন শাহ এইটা ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছিল, কোনো শব্দ করে নাই। আজকে আওয়ামী লীগ করে নাই, বিএনপি করে নাই। ফলে আজকে হাইকোর্টের, আপনি তো বলেছেন খালেদ যে বিভিন্ন অনেক উদাহরণ দিয়েছেন, প্রত্যেকটার সাথে আমি একমত। এই জাতীয় সুবিধা হলে আজকে পাগলকে দিয়ে সাঁকো নাড়াচ্ছে সরকার তার রাজনৈতিক সুবিধার জন্য। যখন দেশে আন্দোলনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, খাদ্য দ্রব্যমূল্যের দাম বেশি, ওষুধের আকাশচুম্বী দাম, জনগণ তার স্বাস্থ্য ব্যবস্থা পাচ্ছে না, তখনই এইসব সরকার প্রণোদিত বিতর্ক। আজকে ইমাম সাহেবরা জ্ঞানী মানুষ, তারা কি করে এই ফাঁদে পা দিলেন আমি বুঝতে পারি না। আজকে ধর্মকে রাখতে হবে আমাদের অন্তরে, উপাসনালয়ে আর মন্দিরে মসজিদে। এটাকে রাজনীতির সাথে সংযুক্ত করলে একটা সুবিধাবাদী শ্রেণীর লাভ হবে, তবে ধর্মের ক্ষতি বেশি হবে। আজকে ইমাম সাহেবদের, আজকে আমাদের আলেমদের বুঝতে হবে ইসলাম একটা সাম্যের ধর্ম, বিভিন্ন জনকে কথা বলতে দেওয়ার ধর্ম, বাক স্বাধীনতার ধর্ম। অপরপক্ষে অন্য ধর্মের টিকে থাকার জন্য একটা সহনশীল অবস্থা আছে। পরিষ্কার ভাবে ইসলামে বলতে লা ইকরাহা ফিদ্দিন, অন্যের ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই। কিন্তু আজকে যেই আন্দোলন তারা করছেন, এতে একটা ভুল ধারণা হবে, ইসলাম ফোবিয়াটাকে উচকে দেওয়া হবে। এর ফলে কার ক্ষতি হলো? ইসলামের ক্ষতি হলে ইসলামকে প্রাগৈতিহাসিকের ধর্মে পরিণত। আজকে তারা থেকে ভুলে গেলে চলবে না। যারা রসুল্লাহ ভক্তি করেন, রসুল্লাহ এই আজকে সবচেয়ে বড় সংস্কারক। উনি কি করেছিলেন যখন উনি মক্কা বিজয় করলেন মক্কা, কিন্তু উনি সঙ্গে সঙ্গে উনি মক্কায় প্রবেশ করলেন না। কেন করলেন না? কেন এত জয় করার পরে, এত বিজয়ের পরে? তার মূল কারণ, আজকে তখন যদি এই রসুল্লাহর সঙ্গীরা ঢুকতেন, তাহলে রসুল্লাহরই অনেক আত্মীয় স্বজনেই রাগে তাদেরকে এদের ক্ষোভে মারা যেতে পারতেন, শুনতে পাচ্ছেন? মারা যেত। সুতরাং সেই জন্যই উনি একটা অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে একটা চুক্তি করতে ফিরে আসলেন। উনার মনে একটাই আসলো। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনার বক্তব্য যদি আমি ঠিক বুঝে থাকি, আপনি কি এরকম একটা ধারণা করছেন
যে বা আপনার কি এরকম একটা ধারণা এই যে যার ফলে মানুষ ইসলামোফোবিয়াটা বা ইসলাম ধর্মের প্রতি মানুষের এক ধরনের অনাস্থা তৈরি হয় বা ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলির প্রতি এক ধরনের অনাস্থা তৈরি হয়, সেটি ইচ্ছে করে উস্কে দিচ্ছে একটি মহল, এবং এই মহলটি আপনি কে না হতে পারে বলে আপনি মনে না করছেন, বা কারা আমি এই তা ফাঁদে পা বলিনি। দিচ্ছেন? আমি কারা যেটা বলেছি জি বলেছি আজকে পৃথিবীতে একটা শ্রেণী ইসলাম ফোবিয়ায় ভুগছে, তারা জঙ্গির সাথে ইসলামকে যুক্ত করছে, তালেবানদেরকে যোগ করছে। এই জাতীয় আন্দোলন এটা একটা পশ্চিমা জগতে যাদের ধারণাটাকে বদ্ধমূল করবে, যা অত্যন্ত ভুল কাজ। কারণ ইসলাম তো সেই জাতীয় ধর্ম না। আছে তার দু চারটা ব্যাপার নিয়ে প্রশ্ন হতে পারে, সেটা আমাদের, কিন্তু এইটা নিয়ে আন্দোলন করার কিছু নাই। এটা ভুল বুঝাবুঝিতে আলেম সাহেবরা জাফরুল্লাহ ভাই, আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন, ইসমাইল হোসেন ওনার নাম, উনি আপনাকে উদ্ধৃত করে বলেছেন যে দুপুরে একটি মানববন্ধনে অংশ নিয়ে ডক্টর জাফরুল্লাহ বলেছেন সরকার নাকি হেফাজতের আলেমদের টাকা দিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার জন্য উস্কানি দিয়েছে। এই কথাটি আপনি আসলে কিভাবে, মানে এটিকে আপনি বলেছেন বা এরকম মনোভাব? না, টাকা দিয়ে বলি নেই, তবে আমি বলেছি এটা সরকারি মদদে হচ্ছে। সরকারি মদদে হচ্ছে, এক্স্যাক্টলি। এই যে এটাকে বলে অ্যাটেনশন ডাইভারশন। ওকে। জনগণ যখন একটা অন্য গণতন্ত্রের জন্য আন্দোলন করছে, গতি ফিরিয়ে দেওয়ার জন্য তারা, তাছাড়া দ্বিতীয় যে ঘটনাটা, এই ছাত্রলীগ যারা অত্যন্ত বদনামের ভাগী হয়েছিল, পথে বেরোতে পারছিল না, দুর্নীতিতে বাংলাদেশ আকণ্ঠ জ্বলে গেছে, তাদের সহায়করা সবাই ঘৃণা প্রকাশ করছিলেন। সেটাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমার মনে হয় যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একদম পিন পয়েন্ট করেছেন যেটি তিনি মনে করছেন। আমি একটু জনাব মোহাম্মদ আরাফাত আপনার কাছে আসতে চাই। আরাফাত ভাই, আপনি কি মনে করেন? ডক্টর জাফরুল্লাহ রেড্ডি বলছেন যে এটি সরকারের মদদে হচ্ছে, কারণ সরকার এটির মধ্যে আসলে উস্কে দিতে পারে, এবং যাদের আসলে ফেস দেখানোর জায়গা ছিল না, ছাত্রলীগ, যুবলীগ এবং সরকারের বিভিন্ন দুর্নীতি, তার বাইরে অ্যাটেনশন ডাইভার্সন করার জন্য এটি করা হয়ে থাকতে পারে। আমি এই পর্যায়ে আপনার বক্তব্য একটু শুনতে চাই, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এখন আমার ডক্টর জাফরুল্লাহ যুক্তিযুক্ত মনে হচ্ছে। মোহাম্মদ আরাফাত, দিক থেকে আপনার কাছে যুক্তিযুক্ত মনে হচ্ছে? কারণ হচ্ছে যে এটা আমার কাছে বোধগম্য হচ্ছে না। রাইট। কারণ হচ্ছে কি, আমি বলি আপনাকে যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের সকলেই কিন্তু এই যে ধর্মীয় গোড়া যে গোষ্ঠীটা, মৌলবাদী গোষ্ঠীটা যে আপনার আচরণটা করছে তার বিপক্ষে দাঁড়িয়ে। এবং আপনি দেখেন, আপনি শুধু ছাত্রলীগ, যুবলীগ না, বা স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ না, বরং আওয়ামী লীগ দল হিসেবে অনেক পরে রিয়াক্ট করেছে। ইভেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের সিম্প্যাথাইজার যারা, আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্ট যারা, সকলে কিন্তু মানে একাট্টা হয়ে এটার প্রতিবাদ করছে। এবং আজকে আমি একটা ভিডিও ফুটেজ পেলাম যে একজন ওয়াজকারী, যাকে গ্রাস রুটে একবারে তৃণমূলে একবার গ্রামে আওয়ামী লীগের লিডারশিপ তাকে ধরেছে, তারা ধর্মের বাইরে যে ধর্মের অপব্যাখ্যা দিয়ে আপনার মৌলবাদী আপনার মেসেজ তারা ছড়াচ্ছিল। তো আওয়ামী লীগ তো প্রতিটা স্তরে বরং এটার বিপক্ষে অবস্থান নিয়েছে। আওয়ামী লীগ নিশ্চুপ কিন্তু হয়ে আছে এখানে বিএনপি এবং বাম সংগঠনগুলো, এবং অনেকেই যাদের আসলে এখানে কথা বলা উচিত ছিল যারা বলেনি। আমি দেখেছি ডাক্তার জাফরুল্লাহ সাহেব একমাত্র যারা ধরেন ঐক্য ফ্রন্ট এই সাইডে যারা আছেন তাদের দিক থেকে যিনি কথা বলেছেন, এবং আমি ওনাকে ধন্যবাদও জানাতে চাই ব্যক্তিগতভাবে, যে উনি বলেছেন যে এই যে মাদ্রাসাগুলোতে যে এই বলাৎকার, ধর্ষণ এগুলো হচ্ছে, সেগুলোকে অ্যাড্রেস না করে তারা এই ভাস্কর্য মূর্তি নিয়ে তারা উঠে পড়ে লেগেছে। এই ধরনের একটি বক্তব্য তো আমরা বিএনপির কাছ থেকে বা অন্য কোনো রাজনৈতিক দল কাছে পেলাম না। এটা তো ফাইট করছে আওয়ামী লীগই। কাজে আওয়ামী লীগের মদদে আওয়ামী লীগের বিরুদ্ধে এই ঘটনাগুলি ঘটছে। হ্যাঁ, কারণ আওয়ামী লীগ তো চায় না যে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, সুষ্ঠু নির্বাচনের ধারাটি প্রতিষ্ঠিত হোক, রাজনৈতিক কোন আন্দোলন গড়ে উঠুক, সেই জন্য এইগুলি আন্দোলনের ব্যাপারে। জি, একটা সেকেন্ড বলি, শেষ করি। এই যে এই যুক্তিটা যে এটা আওয়ামী লীগের মদত হচ্ছে, এটা একটা যুক্তি না, এটা একটা কুযুক্তি আমি বলবো, এবং এটা একটা কনস্পিরেসি থিওরি হিসেবে ঠিক আছে।
এবং এটা খুবই অসার একটা খেলো যুক্তি। এবং আপনি যেটা এখন বললেন যে কারণ আওয়ামী লীগ রাজনীতিতে আপনার কি বলে রাজনৈতিক আন্দোলন গড়ে উঠুক বা নির্বাচন, এগুলো নিয়ে আওয়ামী লীগ চায় না বলে এগুলো করছে। তো নির্বাচন তো 3 বছর বাকি আছে এখন, আওয়ামী 3 লীগকে বছর এখন এগুলো আন্দোলন, করার প্রয়োজনটা কি? আন্দোলন শুরু করলে তো 3 বছর আর আগেই শুরু 2 করতে হচ্ছে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আন্দোলন কে শুরু করবে? আন্দোলন শুরু করার কোন লক্ষণ কি কোথাও দেখা গেছে যেখান থেকে আপনার লক্ষণ আওয়ামী দেখা লীগ ভয় পেয়ে কাজগুলো করবে? আগে কারণ থেকে সাবধানতা নিচ্ছে। আন্দোলন করার জন্য মানে যারা করতে পারে, যে রাজনৈতিক প্রতিপক্ষগুলি আছে, তাদের সততার জায়গায় যে সঠতা, তাদের রাজনৈতিক ভিত্তির যে দুর্বলতা, জনগণ তাদেরকে অনেক আগেই প্রত্যাখ্যান করেছে। আওয়ামী লীগের এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু কিন্তু নাই। শুধু রাজনৈতিক প্রতিপক্ষরাই, শুধু রাজনৈতিক প্রতিপক্ষরাই আরাফাত ভাই কেন আন্দোলন করবে? আর সাধারণ মানুষ হিসেবে আমিও তো চাই যে নির্বাচন সুষ্ঠু হোক। 2018 নির্বাচন তো আমি চাই না। 2018 নির্বাচন 2014 নির্বাচন হতে পেরেছে কারণ 2012-13-তে বিভিন্ন রকম ছোট ছোট বিভিন্ন জিনিস, হেফাজত, তারপরে হচ্ছে শাহবাগ, 2018-তে এসে নিরাপদ সড়ক চাই আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, এইসব আন্দোলনের মধ্যে আসলে মানে যেটা মূল রাজনৈতিক আন্দোলন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু হতে হবে, সেটি তো হতে পারে না। ফান্ডামেন্টালি যে ভুলটা করছেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তো আলোচনা করছেন, এটা নিয়ে যদি করতে চান চলেন এটা নিয়ে আলোচনা করবো, তাহলে এটা নিয়ে আলোচনা হবে। আলোচনা হচ্ছে নির্বাচন ব্যবস্থা নিয়ে না, আলোচনা হচ্ছে যে এই ফান্ডামেন্টালিস্টরা যে নেমেছে তারা আওয়ামী লীগের মদদে নেমেছে কিনা, যেগুলো বলা হচ্ছে। আমি বলছি এরা আওয়ামী লীগের প্রতিপক্ষ। আওয়ামী লীগ একমাত্র সেকুলার, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক রাজনৈতিক দল যারা এরা বেশি বাড়লে এদেরকে প্রতিহত করে। আওয়ামী লীগ কেন এদেরকে মাঠে নামাবে? এক। আর নির্বাচন কেন্দ্রিক যে আপনি যেটা বলছেন, সেখানে আমার কথা হচ্ছে আপনি ব্যক্তি হিসেবে সুষ্ঠু নির্বাচন চাইতে পারেন, কিন্তু আন্দোলন করার জায়গাটাতে তো আপনি আর নাই। আন্দোলন কারা করবে? রাজনৈতিক দলগুলো তো করে, সংগঠনরাই তো করে, দেশের ইন্ডিভিজুয়াল সাধারণ নাগরিক তো আন্দোলন করছে না। সেইখানে আমি বলেছি যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করতে পারতো বা পারে বা পারার ক্যাপাসিটি আছে বা করতে পারে, তারা তো সেই প্রত্যাখ্যাত হয়েছে জনগণ দ্বারা। তারা অগ্নি সন্ত্রাস করে, তারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় দুর্নীতি করে, 21 আগস্ট করে, হত্যা করে, গ্রেনেড মেরে, আমি আসলে রাজনৈতিক প্রতিপক্ষের থিসিসটাতে একটু পরে আসব। আমি যেটা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে আপনার কোনো কিছু করে ফেলার কোনো সুযোগ আমি এই মুহূর্তে দেখছি না। কারণ প্রত্যেকটি বিষয় নিয়ে আওয়ামী লীগ এগিয়ে আছে, এবং যারা আওয়ামী লীগের বিপক্ষে কোনো একটা দানা বাঁধানোর চেষ্টা করছে তারা কি করছে? অযৌক্তিক, অসত্য, সঠতা। এই যে ধর্ষণ নিয়ে নামলো, দেখেন, শুধু ছাত্রলীগ যে দুটো ঘটনার সাথে সম্পৃক্ত ছিল সেটা নিয়ে তাদের মাথা ব্যথা। মাদ্রাসাতে যে বলাৎকার হচ্ছে, শিশু ধর্ষণ হচ্ছে, একটা কথা বলেছে আপনার বামরা বা ধর্ষণ? মানে মাদ্রাসায় বলাৎকার হলে তো ছাত্রলীগের ধর্ষণ শুদ্ধ হয়ে যায় না। মাদ্রাসায় বলাৎকার হলে তো ছাত্রলীগের ধর্ষণ শুদ্ধ হয় না। মানে আপনি এইটা তো সারদিয়া মাছ ঢাকা। আমার পয়েন্ট হচ্ছে নো, দিস ইজ এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আপনি যখন ধর্ষণের বিপক্ষে দাঁড়াবেন, যেটা আমাদের অবস্থান, ইভেন খুব ছাত্রলীগের অবস্থান, সেটা হচ্ছে সকল ধর্ষণের বিরুদ্ধে অবস্থান। ছাত্রলীগের যে ছেলেটা ধর্ষণ করেছে, দুষ্কৃতিকারী, সেই ধর্ষণের বিরুদ্ধে আমার অবস্থান, এবং সকল ধর্ষণ। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে বিএনপি এবং বামপন্থী দলগুলোর মধ্যে যে সমস্যা হচ্ছে, এবং ছাত্র অধিকার মানে কি সংরক্ষণ পরিষদে যে সমস্যা হচ্ছে, তারা শুধু বেছে বেছে ছাত্রলীগের ধর্ষণ নিয়ে তাদের মাথা ব্যথা, অন্য কোনো ধর্ষণ নিয়ে মাথা ব্যথা। এখানে যে ভণ্ডামি, আমার মনে হয় সংজ্ঞায়নে একটু প্রবলেম হচ্ছে। আরাফাত ভাই আমি একটু আসবো আপনার কাছে। আপনি আমাকে বলেন তো, হেফাজত কিভাবে আওয়ামী লীগের প্রতিপক্ষ? বাংলাদেশে কোন সংগঠন রেলওয়ে থেকে এই পরিমাণ জমি জরাত পেয়েছে? বাংলাদেশে কোন সংগঠন পাঠ্যপুস্তকে 52টা পরিবর্তন এনেছে? বাংলাদেশের কোন সংগঠন তাদের দাবির চেয়ে বেশি পেয়েছে কওমি মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি? বাংলাদেশে কোন সংগঠন সে প্রধানমন্ত্রীকে এরকম একটি উপাধি দেওয়ার পরে প্রধানমন্ত্রী এটি খুশি হয়ে অংশ নিয়েছেন? বাংলাদেশে কোন সংগঠনের প্রধানের কাছে আওয়ামী লীগের সব পর্যায়ের নেতারা দোয়া চেতে গিয়েছেন? কোন সংগঠন? একটি সংগঠন নাম বলেন। আপনি প্রশ্ন করতে যে যুক্তিটা দাঁড় করাচ্ছেন, এটাকে বলে ফ্যালেসি অফ লজিক। সেটাকে আমি একটু ব্যাখ্যা করব কিভাবে। আওয়ামী লীগের প্রতিপক্ষ কেন হবে হেফাজত বা কোনো একটা সংগঠন? আওয়ামী লীগের প্রতিপক্ষ নয়। আওয়ামী লীগ আমি বলি নো, আমি বলি নাই, আমাকে বলতে দেন আমি যেটা বলেছি। নো, আমি যেটা বলেছি, লেট মি ক্ল্যারিফাই। আমি বলেছি যে আওয়ামী লীগ এখন সরকারে আছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার কাছে গোটা বাংলাদেশের সকল নাগরিক সমভাবে উনি দেখতে চান। কওমি মাদ্রাসা ভিত্তিক যে জনগোষ্ঠী, তাদেরকে তো আপনি কেটে ফেলে দিবেন? তাদেরকে মেইন স্ট্রিমিং করতে হবে, মূলধারায় আনতে হবে, তাদেরকে আপনার দেখাশোনা করে রাখতে হবে, তাদেরকে স্বীকৃতি দিয়ে তাদেরকে মেইন স্ট্রিমে আনার সুযোগ করে দিতে হবে। সেই কাজগুলো আওয়ামী লীগ করেছে, মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আওয়ামী লীগের প্রতিপক্ষ কোনটা আমি বলি, শেষ করি নাই কিন্তু খালেদ। আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে হেফাজত হোক, বিএনপি হোক, যে কোনো সংগঠন হোক, যখন মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে, অসাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতা আনবে, মৌলবাদিতা আনবে, সেগুলো নিয়ে যখন ঠেলে দিবে, তখন সেই
আদর্শের বিরুদ্ধে, সেই না, মৌলবাদী আদর্শ আরাফাত ভাই, আওয়ামী লীগের প্রতি আরাফাত ভাই, কথা হবে। আপনি কোন একটা যুক্তি আজকে দেওয়ার আগে যখন প্রথমে এটা আপনি ফেলাসি, এটা অযুক্তি, এটা আপনি বলেন, কিন্তু পাঠ্যপুস্তক এই পরিবর্তন করার কারণে দাবিটা, বলছি, পাঠ্যপুস্তক পরিবর্তন করার দাবিটা কিভাবে অসাম্প্রদায়িক বা মুক্তিযুদ্ধের চেতনার জিনিস, সেটা তো আমি বুঝতে পারি না। হিন্দু লেখকদের বই থেকে নাম দেওয়া। আপনাকে আমি বলি, জি, পাঠ্যপুস্তক পরিবর্তনের যে বিষয়টা, সেটা নিয়ে আলাদাভাবে একটা টকশো করেন। আপনার হয় কি, এমন আগে একটা প্রশ্ন তোলেন যেটার আসলে ইনডেপথ ইয়েতে যেতে হবে, তথ্য দিতে। আপনি যেটা বলে দিচ্ছেন স্ট্রেট ফরওয়ার্ড, এত পরিবর্তন হয়েছে, দ্যাট ইজ নট কারেক্ট। দ্যাট ইজ এখানে কারেক্ট, আরো অনেক তথ্য দ্যাট ইজ আছে। কারেক্ট। নো, দিস ইজ অ্যাবসলিউটলি ইনকারেক্ট। নো 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 অ্যাবসলিউটলি নো, নো। দিস ইজ অ্যাবসলিউট। শোনেন, এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট হচ্ছে, আপনাকে আমি বলি। এবং আপনি যেটা বলছেন, রবীন্দ্রনাথের একটা কবিতা চেঞ্জ করে রবীন্দ্রনাথেরই আরেকটা কবিতা ঢুকানো হয়েছে। আরাফাত এবং ভাই, এই আমি নিজে ধরনের দেখেছি, পরিবর্তন আরাফাত আমি পরিবর্তন নিজে একটা দেখেছি, আরাফাত ভাই আমি নিজে নো পরীক্ষা করে দেখেছি, নো 52টা পরিবর্তন করা হয়েছে, 52টা। হেফাজত আপনি 53টা চেয়েছিল, 52টা করেছে, 52টা করা হয়েছে। শোনেন, আপনি আবার আপনার আবার চেক করেন, রবীন্দ্রনাথের একটা কবিতা আপনি সরিয়ে আবার আরেকটা চেক করেন। কবিতা রবীন্দ্রনাথেরই আনা আচ্ছা, হয়েছে। জিনিসটা যেটা করা হচ্ছে, এই ধরনের পরিবর্তন এগুলো একটা মানে এটা একটা চলমান প্রক্রিয়া, এগুলোর মধ্যে থাকবে এবং এই পরিবর্তন চলতেই থাকবে। রাইট। সবকিছু হেফাজতের কথা মেনে করে ফেলেছে, এটা আমি এগ্রি আমার করি না আমার আপনার আমার সাথে। মনে হয় যে আরাফাত আর ভাই, আমরা সবচেয়ে একটু বড় কথা হচ্ছে, ডক্টর আপনাকে আমি জাফর একটু চৌধুরীর বলি, জন্য। জি। বাংলাদেশে সর্বশেষ একটু শেষ করে দেই, বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা একমাত্র আওয়ামী লীগ ধারণ করে এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনা আওয়ামী লীগ ধারণ করে। যে বা যারা যখনই এই অসাম্প্রদায়িক রাষ্ট্র চেতনার কি কুঠারাঘাত করবে, তারাই আওয়ামী লীগের প্রতিপক্ষ হয়ে যাবে। রাইট, তার আগ পর্যন্ত সবাই সব সময় আওয়ামী লীগ সরকারে থাকলে সবাইকে সমভাবে দেখতে চায়। রাইট, এইটা আমি বলছিলাম রাইট। যুক্তিটা। আরাফাত ভাই থ্যাংক ইউ, কিন্তু আমার সাজেশন হচ্ছে আওয়ামী লীগ যখন কাউকে তার প্রতিপক্ষ দেখে তখনই সে অসাম্প্রদায়িক, তখন সে সাম্প্রদায়িক হয়ে যায়, মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী হয়ে যায়। সেটা আদার ওয়ে রাউন্ড। ওই বিরোধী চেতনার বিরোধী হয় বলে প্রতিপক্ষ হয় তা না, প্রতিপক্ষ হয় বলে চেতনা বিরোধী হয়। যুক্তি, রাইট। আমি আবার আসবো আপনার কাছে আরাফাত ভাই, আমি আপনার কাছে আসবো আরাফাত ভাই। আমাদের দর্শকদের আমরা জানতে চেয়েছিলাম, আমি একটু ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে যেতে চাই, কিন্তু তার আগে দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম মূর্তি বা ভাস্কর্যের মতো ইস্যুগুলো দেশের মূল সমস্যাগুলিকে আড়ালে রাখছে কিনা। হ্যাঁ বলেছেন 89%, না বলেছেন 11%। আমি ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর কাছে আসতে চাই। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনি বললেন, যেটি মোহাম্মদ আরাফাতও বলেছেন, যে আপনি বললেন যে বলৎকার নিয়ে কথা না বলে এখন ভাস্কর্য বা মূর্তি নিয়ে কথা বলা যাবে না। আমার প্রশ্ন, গণতান্ত্রিক দেশে মানে কারো যদি কোনো কিছু পছন্দ না হয়, সরকারের কোনো উদ্যোগ যদি কারো পছন্দ না হয়, সে সেটি নিয়ে কথা বলতে পারবে না কেন? মানে তাকে এটি বলার জন্য বলাৎকার নিয়েও কথা বলতে হবে কেন? মানে আপনি এটি কেন বললেন? আমার শব্দ হারিয়ে গেছে। না ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। আমাদের প্রশ্ন, আপনি বলেছেন যে ভাস্কর্য নিয়ে কথা বলার আগে বলাৎকার নিয়ে কথা বলুন। আপনি কি এভাবে কাউকে কে কোন বিষয় নিয়ে কথা বলবে সেটা ডিকটেট করতে পারেন? মানে না, ওর ইচ্ছে। সেটা জি, জি, যে আমি বুঝেছি। আসলে আজকে এই সব কাহিনী হঠাৎ কেন উঠে আসছে, এইটা এই ভাস্কর্য তো দীর্ঘদিন ধরে রসুলুল্লাহর আমল থেকেই আছে। আমি উল্টা কথাই বলতে চাই, যেটা আমি বলে থেমেছিলাম। মক্কা বিজয়ের পর সব মূর্তি ভেঙে ফেলা হয়েছিল, তাই না? কিন্তু কাবা শরীফে একটা মূর্তি রয়ে গেছে, সেটাকে পাথরেই বলেন, উল্কাই বলেন, যেখানে এই লক্ষ লক্ষ হাজিরা যেয়ে চুমো খায়, জি। সেটাকে তার থেকে দোয়া নেবার চেষ্টা করে এবং কাবার যে ইতে, এবং এটা কিন্তু এটাকে আপনি কি বলবেন, এটা উল্কা হতে পারে, ভাস্কর্য হতে পারে, এটা নিয়ে তো কোনো এতদিন প্রশ্ন আসে নাই। আজকে হঠাৎ এইসব করে ইসলামের ক্ষতি আমি মনে করি। যে ইসলাম একটা আধুনিক ধর্ম, অনেক বেশি এনলাইটেন ধর্ম, তাদেরকে কেন আমরা বিপদে ঝামেলায় ফেলছি? আজকে আমাদেরকে ইসলামকে বলতে হবে সাম্যের ধর্ম, সেটা অপরদিকে আমরা মুক্তিযুদ্ধের চেতনার সাথেও যথেষ্ট মিল আছে। আজকে তারা এদেরকে বিপদে এই বিতর্কের মধ্যে ঢুকে এটা ইনাদেরকে আলেমদেরকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনি যেটাকে বিপথে চালনা করা বলছেন, যেটাকে এটা করছেন, এটার জন্য কি আপনারা দায়ী নন? আপনারা দীর্ঘদিন ধরে তাদেরকে ভুল বুঝানো, ভুল পথে পরিচালনা করা। আমি যদি বলি যে 71-এর পর থেকে 75, 78, 83, 82, যেই সময়টার কথা বলি, 90 আওয়ামী লীগের সময়টা থেকে প্রত্যেকটা সময় তো তাদেরকে বিভ্রান্ত করে বিপথে চালনা করা হয়েছে আপনাদের সুবিধা করে দেওয়ার জন্য। না, এটা অবশ্যই ঠিক কথা। এটা আমি সম্পূর্ণভাবে মনে করি। আজকে যেমন কি এই যে মাদ্রাসায় এই সরকার 5,000 কোটি টাকা দিয়েছেন, মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার বিরুদ্ধে না, কিন্তু তাদেরকে আধুনিক না করে, তাদেরকে বিজ্ঞান না শিখিয়ে, অঙ্ক না শিখিয়ে
অন্যদিকে আজকে ভোকেশনাল ট্রেনিং না দিয়ে সেই তাও সেখানে আরবিটাকে যথার্থভাবে বোঝা, আরবি ভাষার অত্যন্ত সুন্দর একটা ইয়ে আছে। আজকে সেগুলিকে আলোচনার মধ্যে নেওয়া উচিত বলে আমি মনে করি। আজকে মাদ্রাসাতে আজকে সবার জন্য দরজাটা খুলে দেওয়া উচিত। সেখানে ধর্ম সম্পর্কে তাতে আপত্তি নেই, কিন্তু যখন হেফাজতকে নেওয়ার জন্য সরকার পরীক্ষা পরিবর্তন করেছেন, হেফাজতের এই ডিগ্রিগুলিকে এর সমকক্ষ করে দিচ্ছেন, এখানে অকারণে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি। আমি মনে করি আলেম সাহেবদেরও একটা বিরাট দায়িত্ব আছে দেশে অন্যান্য ইস্যু নিয়ে কথা বলা। যেমন আজকে তো ওনারা কালকে বলেছেন এটা এটা গুনার কাজ, কিন্তু এই মূর্তি সরানো সরকারের দায়িত্ব। না, কিন্তু কিন্তু ডক্টর জাফরুল্লাহ এইটি বলবেন কি সব দায় কেন আওয়ামী লীগকেই নিতে হবে? ধর্ম নিয়ে রাজনীতি করা শুরু করবে হচ্ছে আওয়ামী লীগের প্রতিপক্ষরা। আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি না করলে প্রত্যেক সময় ভারতের দালাল, হিন্দু, এই সেই তার পক্ষে সে শুনতে হবে। তাকেও তো রাজনীতি করে এই দেশে টিকে থাকতে হবে। সে এটি না করার অবস্থা কি এখন আছে? আপনি মাদ্রাসায় টাকা দেওয়ার সমালোচনা করতেছেন, কিন্তু মাদ্রাসায় টাকা দেওয়া বা দেশে মাদ্রাসা বেশি করে করার উপায়টা যেন তেন ভাবে কারা শুরু করেছিল? তখন তো আমরা এর কোনো প্রতিবাদ শুনি নাই। না না, সেটাও ভুল কাজ। প্রতিবাদ যদি বিএনপি বা অন্যান্য সরকার না করে, তারা যেটা তাল দিয়ে বানরকে নাচিয়েছেন সেটার ফলাফল বাড়তে বাড়তে এই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। আজকে এই সব জায়গাতে এটা অতীতের সরকার ভুল করেছে বলে তার কন্টিনিউশন করা আওয়ামী লীগেরই না। আওয়ামী লীগ অনেক সুবিধাজনক পজিশনে আছে, তাদের অন্তকে সাহস করে সত্যটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা উচিত। তা না হলে এটা জাতির জন্য ক্ষতিকর। যেমন ধরেন আজকে জামাত নিয়ে যে প্রশ্নটা আছে, আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তাদের অ্যাবসলিউট মেজরিটি আছে, তারা এইসবের ব্যাপারে একটা ব্যবস্থা নিতে পারে, তারা নেয়নি। কারণ কি? বলতে আমরা নিলে ওরা সব বিএনপিতে কিন্তু যাবে। কালকে এরকম একটা ব্যবস্থা নিলে আগামীকালই তো আপনার এবং জনাব ফরহাদ মোজাহারের নেতৃত্বে যে গণ আন্দোলনের সূচনা হবে, আওয়ামী লীগ সেই রিস্ক নিবে কেন? আমরা তো গণ আন্দোলন করতে পারলে দেশবাসীর ভালোই হতো, পরিবর্তন হতো, পরিবর্তন প্রয়োজন। যেভাবে দেশ চলছে এভাবে চলতো না। আমি আজকের একটা কথা বলি, আজকে না গতকালের কথা বলি। গতকাল আমি ক্যান্টিনে খেতে গেছি, হঠাৎ তখন বসে আছে দুই মহিলা, এসে বলছে যে একটু লবণ নেব। তো আমি শুনে তাকিয়েছিলাম, লবণটা কোথায়? দেখা যাচ্ছে অনেক, একটু লবণ না, বেশ হাতের মুঠোতে অনেক লবণ নিল। তো আমি ডাক্তার মানুষ হিসেবে বেশি লবণ খাওয়া খারাপ, চিন্তা বলতে কি করবেন এত লবণ দিয়ে? ভাত খাবো। মানে তরকারি নেই? না বাবা, তরকারি নেই। আজকে ভাত খাবেন লবণ দিয়ে? আমার চোখে কান্না এসেছিল। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। গণতন্ত্র আমরা সবার মুখে খাবার জোটাতে পারিনি। আজকে এটা সবার দামি কোন চৌধুরী, এইটা একটু অতি মানে 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 আমি ঠিক জানি না, মানে আমি আপনার স্টেটমেন্ট আমি অবিশ্বাস করতেছি না, কিন্তু যে আপনাকে এই স্টেটমেন্টটা দিয়েছে তিনি একটু বাড়িয়ে বললেন কিনা? মানে না না, আমি নিজের চোখে দেখা ঘটনা বলছি। দুজন মহিলা, আপনি চান আমার ক্যান্টিনে তারা লবণ দিয়ে ভাত খায়, অন্য তরকারি জোগাড় করতে পারে না, এরকম অবস্থা এখনো আছে। আমি বলছি না যে সবার এই অবস্থা, কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তিও কেবল লবণ দিয়ে ভাত কেন খাবে? এইটাই আমার মুক্তিযুদ্ধের একটা গণতন্ত্র হলো সবার, সবাই খাবে, ভালো খাবে। আমার মনে যে মুক্তিযুদ্ধের চেতনার এই অংশটুকু থেকে জনাব মোহাম্মদ এ আরাফাতের কাছে আসতে চাই। জনাব মোহাম্মদ এ আরাফাত, আমার কাছে প্রবলেমটি হচ্ছে, আমার সাথে যাদের কথা হয় তাদের অনেকেই বলে যে এই সরকারের কোনো বিষয়ে আমরা কোনো জবাবদিহি আশা করতে পারি না, কারণ এই সরকার আসলে নির্বাচনে পরোয়া করে না, এই সরকারে কিচ্ছু যায় আসে না। এই সরকার জানে 2024 সালে গিয়ে এরকম ভাবে আবারও তারা নির্বাচিত হবে, তারা যা ইচ্ছা তাই করবে। এখন সেটা ভালো কি খারাপ সেটা আরেক তর্ক, আপনি আরেকদিন আরেক এই বিষয়ে নিশ্চিত তর্ক করতে পারেন। আমরা সরকারের জবাবদিহি কিভাবে নিশ্চিত করব, বা আমরা কি আদৌ গণতন্ত্রের সেই পর্যায়ে আছে কিনা যেখানে সরকার আমাদের কাছে জবাবদিহি করবে? আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আগের প্রশ্ন একটু ছোট্ট করে বলে নিই। বাংলাদেশে বাস্তবতা নাই যে শুধু লবণ দিয়ে কেউ ভাত খায়। একটা এক্সেপশনাল সিচুয়েশন ঘটতে পারে। আমি ডাক্তার জাফরুল্লাহ সাহেবের কথা অবিশ্বাস অবশ্যই করছি না। এক্সেপশনাল অনেক ঘটনা ঘটে। এই দেশেই মঙ্গা ছিল। উত্তরবঙ্গে আপনার মাসের পর মাস না খেয়ে এই যে সিজনাল ফ্যামিন, যেটা দুর্ভিক্ষের মতো সিচুয়েশন ছিল, এগুলো কিন্তু চলে গেছে। বাংলাদেশে এই অবস্থা নাই। ইভেন ওটা বিশ্ব বলছে যে করোনা পরবর্তী সময় বাংলাদেশ যত কুইকলি টার্ন অ্যারাউন্ড করেছে, আজকে আপনি সুইডেনে যান, ইউরোপের দেশগুলোতে সরকারের ফ্রি খাবার দেওয়ার সে লাইন দেখা যাচ্ছে। হ্যাঁ, সাদা চামড়া মানুষগুলো সুন্দর
পোশাক আশাক পরে খাবারের জন্য, ফ্রি খাবার আনার জন্য সংগ্রহ করতে যাচ্ছে। আমেরিকাতে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে। সেই বাস্তবতায় আমি মনে করি এরকম একটা দুইটা এক্সাম্পল যেটা একজন লবণ চেয়েছে, সেটাতে বাংলাদেশের সার্বিক অবস্থা বোঝানো সম্ভব না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার প্রশ্নে আসি, জবাবদিহিতার যে প্রশ্নটা, নির্বাচনে আবার বলি আপনার সাথে আমি এটা নিয়ে আলাদা আলাদা আলাপ করতে চাই। নির্বাচনে আলাপ করতে গেলে অনেক কথা বলতে হবে। ট্রাম্প সাহেব আজকে আমেরিকার নির্বাচনে যেসব প্রশ্নগুলো তুলেছেন, সেই প্রশ্নগুলো যদি আমেরিকার সমস্ত চ্যানেলগুলি সার্বক্ষণিকভাবে দেখাতে থাকতো, সোশ্যাল মিডিয়াতে যেগুলো এসছে ওগুলো নিয়ে অনেক প্রশ্ন উঠে যেত। কাজে আমি মনে করি না বাংলাদেশের নির্বাচন ত্রুটিমুক্ত, এখানে ত্রুটি আছে, কিন্তু এই ত্রুটিগুলো যা না তার চেয়ে যেভাবে আউট অফ দ্য কনটেক্সট, আউট অফ প্রপোর্শন ব্লো করা হয়, সেগুলোর মধ্যে আমার মনে হয় 2018 সালের নির্বাচন নিয়ে 2018 সালের নির্বাচন নিয়ে বাংলাদেশে অনেক কম আলোচনা হয়েছে। প্রশ্নের উত্তরটাই শেষ করতে হবে। 2018 সালে ওই আলোচনাটা আমি করেছি। জি, আমি একটু আরো বলবো, এই আলোচনা যেহেতু করছি না, এখানে না যায় আপনার মূল প্রশ্নে যায়, জবাবদিহিতার প্রশ্নে। এখন নির্বাচন তো অবশ্যই জবাবদিহিতার একটা বড় জায়গা, আপনার সাথে আমি একমত, কিন্তু নির্বাচন নিয়ে যেহেতু আমরা এই মুহূর্তে ডিটেল আলোচনার সুযোগ হচ্ছে না, সেজন্য আমি জবাবদিহিতা অন্য জায়গা থেকে আসি। সংসদে তো সরকার জবাব দিচ্ছে সার্বক্ষণিকভাবে। ইভেন একটা বড় নিউজ পেপারে যেসব দুর্নীতির রিপোর্ট আসে সেটারও জবাব মাননীয় প্রধানমন্ত্রী নিজে দেন। তিনি বলেন যে প্রেস মিথ্যা কথা বলে, প্রেস মিথ্যা কথা বলে। খালেদ, একটার মধ্যে আরেকটা কথা ঢুকায় ফেললে কথা হবে না। তিনি কোন পত্রিকা দেখে? প্লিজ, জি, নো লিসেন, আমি বলি আপনাকে, উদাহরণটা দিতে দেন আমাকে। আপনি প্রেস মিথ্যা কথা বলে অন্য কনটেক্সটে অন্য ইভেন্ট, না না, ধরেন রূপপুরে বালিশ কাণ্ড, প্রধানমন্ত্রী সংসদে, ধরেন রূপপুরে বালিশ কাণ্ড, প্রধানমন্ত্রী সংসদে কি বলেছেন? প্রধানমন্ত্রী সংসদে কি বলেছেন? আমাকে কি বলেছেন? জি বলেন। লেট মি ফিনিশ, আমাকে একটু শেষ করতে দেন। জি বলেন। আপনার প্রথম আলো যে একটা রিপোর্ট করেছিল প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের চেয়ারের দাম নিয়ে, সেটার উত্তর তো প্রধানমন্ত্রী খুব সুন্দর করে দিয়েছিলেন। দেওয়ার পর উনি বিনয়ের সাথে বলেছিলেন যে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই সরকারের দোষ ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন, কিন্তু অসত্য জিনিস বলবেন না। উনি তো বলেছেন। এবং পদ্মা সেতু নিয়ে যেসব মিথ্যাচার হয়েছে, সেই জবাবদিহিতা উনি দিচ্ছেন। এখন আপনি প্রথমে বললেন যে ভাই জবাবদিহিতাই নাই, যখন উদাহরণ দিচ্ছি জবাবদিহিতা আছে তখন বলছেন ধমক দিয়ে দিচ্ছেন। তাহলে এটা তো নেভার এন্ডিং কমপ্লেনে চলে যাচ্ছে। এই জন্য বলছি জবাবদিহিতার জায়গাটা কোন জায়গায় আছে, আমি শেষ করি খালেদ। নো, এটা আপনার কাছে ধমক মনে হচ্ছে, ধমক না। উনি যদি কনফিডেন্টলি কোনো কথা বলেন, আপনি ইন্টারপ্রেট করছেন ধমক হিসেবে। ধমক দিয়ে বললে জবাব তো দিচ্ছেন। আমার কথা হচ্ছে সংসদে জবাব দিচ্ছেন, টক শোতে যেসব কথা হচ্ছে সেগুলোর উত্তর দিচ্ছেন, প্রেস কনফারেন্সে উত্তর দিচ্ছেন, এবং উনি বিভিন্ন অনুষ্ঠানে কথার মাধ্যমে উত্তর দিচ্ছেন যেগুলো গোটা বাংলাদেশে চলে যাচ্ছে। এবং শুধু উনি দিচ্ছেন না, ওনার মন্ত্রীরা, ক্যাবিনেটের সদস্যরাও উত্তর দিচ্ছেন। এবং ওনার যে দলের যে আপনার সাধারণ সম্পাদক, যিনি সেতু মন্ত্রীও বটে, উনি তো দুদিন পর পরই সংবাদ সম্মেলন করে বিভিন্ন যে প্রশ্ন উঠছে, যেগুলো নিয়ে কথা হচ্ছে, এগুলোর উত্তর দিচ্ছেন। এবং শুধু সেটি নয়, আবার যৌক্তিক যে প্রশ্নগুলি উঠছে সেই প্রশ্নগুলো উনি অ্যাকশন নিচ্ছেন, সেগুলো শুধরে নিচ্ছেন, চেঞ্জ করছেন, পরিবর্তনও করছেন। কাজে আমি মনে করি বাংলাদেশের বাস্তবতায় জবাবদিহিতার যে অতীত আমরা দেখেছি, সেই তুলনায় এই মুহূর্তে জবাবদিহিতার অনেক জায়গা তৈরি হয়েছে এবং এটা হচ্ছে। আমি মনে করি এটা আরো অগ্রসরমান এগিয়ে যাচ্ছে, এটা ইমপ্রুভ করেছে, যেটা আমার মনে হয়। আরাফাত ভাই, আমি একটা একটা করে বলি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা আসছে, সেইটাতে আপনি প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা কি জবাব পেয়েছি? দুর্নীতিতে অর্থ লুটপাট, পাচার, নানা রকম কথা আসছে, এটা থেকে আমরা প্রধানমন্ত্রী থেকে কি কথা পেয়েছি? 2-4টে তিতাসের মিটার রিডার, তো অমুকের অমুক তমুক, ওরকম 2-4 জন লোক ছাড়া আমরা কোথায় দেখেছি যে এর সর্বোচ্চ জায়গায় গিয়ে আমরা এটা দেখতে? আমরা কোথায় দেখেছি যে সচিবরা দিনের পর দিন দুর্নীতি করেছেন এবং তারা কানাডায় বাড়ি বানিয়েছেন? সেটা আমাদের অর্থমন্ত্রীকে বিস্মিত করেছে। তো সেইগুলির জবাব আমরা কোথায় পেয়েছি? কোথায় আমরা ন্যায় বিচারের জবাব পেয়েছি? আমরা দেখেছি যে কারো কোনো সমালোচনা করলে তার মানে সেটা ফেসবুকে অন্য কিছু, তার শাস্তি হতে, কিন্তু সেই মান সম্মান কি শুধু মোহাম্মদ আরাফাতেরই আছে? খালেদ মহিউদ্দিনের নাই? জাফরুল্লাহ চৌধুরীর নাই? বিপরীত কেউ আমরা কি দিনের পর দিন শুনতেছি না যে মানে, তো মানে কোথায় আপনি কোথায় জবাব দিতে দেখেন? আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরটা আমি এভাবে দিব। আপনি তাহলে মাননীয় প্রধানমন্ত্রী সংসদের বক্তব্যগুলো ফলো করেন না, কারণ আমি ফলো করি, এবং শুধু ফলো করি না, তার জবাবগুলো আমরা নিয়ে এটাকে আবার সুন্দর করে ফেসবুকে পোস্ট করি দিনের পর দিন। কাজে প্রত্যেকটা ইস্যু যেগুলো আপনি বললেন, আপনাকে আমি পাঠিয়ে দিব। উনার বক্তব্যগুলো প্রত্যেকটা ক্ষেত্রে উনার জবাব আছে এবং যৌক্তিক ভাবে জবাব আছে, বিনয়ের সাথে জবাব আছে প্রত্যেকটা ক্ষেত্রে। শুধু জবাব নাই, বালিশ কাণ্ড, পদ্মা কাণ্ড যেগুলো বলছেন সেগুলো নিয়ে উত্তর, সেগুলো নিয়ে অ্যাকশন আছে, সেগুলো তো এখন জেল খাটছে। আমি আর আপনি কি দুইটা ডাইমেনশনে বাস করি? আমি তো বালিশ কাণ্ড নিয়ে শেখ হাসিনা, আমি কি দুইটা ডাইমেনশনে বাস করি নাকি? বালিশ কাণ্ড নিয়ে শেখ হাসিনার জবাব আমি শুনেছি। আমার উত্তর হচ্ছে শেখ হাসিনা বালিশ কাণ্ড নিয়ে শেখ হাসিনা যদি আমার উত্তরের চেয়ে বড় হয়ে যায় খালেদ, প্রশ্ন উত্তর না উত্তরের চেয়ে বড় হয়ে যায় তাহলে তো মুশকিল। আপনি বালিশ কাণ্ড নিয়ে শেখ হাসিনার বক্তব্যটা আমাকে একটু বলেন তো। আর বালিশ কাণ্ড নিয়ে শেখ হাসিনা জবাবটা একটু বলেন তো। বালিশ কাণ্ড নিয়ে শেখ হাসিনার বক্তব্য স্পষ্ট, উনি ক্লিয়ারলি বলেছেন যে যেখানে যে অন্যায় করবে সেটা তদন্ত করে বিচার হবে, এবং শুধু বলেননি, তদন্ত করে বিচার হয়ে এখন জেল খাটছে বালিশ কাণ্ডে।
এবং আপনি দেখেন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে যখন বলা হয়েছে এক সেট চেয়ার, মানে যেখানে মাল্টিপল চেয়ার, অনেকগুলো চেয়ারের দাম, একটির চেয়ারের দাম হিসেবে উল্লেখ করে আপনার ভুল রিপোর্ট করেছে প্রথম আলো, সেটিকে উনি সুন্দর করে ব্যাখ্যা করেছেন এটি একটি চেয়ারের দাম নয়, এটি অনেকগুলি চেয়ারের দাম। তো যেখানে ওনার ব্যবস্থা নিতে হচ্ছে ব্যবস্থা নিচ্ছেন, যেখানে ব্যাখ্যা করতে হচ্ছে ব্যাখ্যা করছেন। শুধু সেটি নয়, এই যে ধরেন খিচুড়ির রান্না শেখা নিয়ে যে কথাটি উঠলো, সেখানে প্রশাসন উত্তর দিয়েছে যে ভাই খিচুড়ি রান্নার কথা আমাদের এই প্রস্তাবনায় উল্লেখই ছিল না, গণমাধ্যমের হেডলাইনে এটা ছিল। এবং আমরা যেটা বলেছি এটা প্রস্তাবনা, যেটা প্ল্যানিং কমিশনে যাবে, বলা হয়েছে যে মিড ডে মিল যে ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা শেখার জন্য একটা বরাদ্দ রাখা হয়েছে। প্ল্যানিং কমিশন ব্যবস্থাপনা নাকচ করলে এটা হবে না। কাজেই প্রশাসন থেকে আপনার জবাব দিচ্ছে প্রতিনিয়ত, রাইট। প্রধানমন্ত্রী শুধু না, তার ক্যাবিনেটের সবাই জবাব দিচ্ছে। জবাবদিহিতার পুরো জায়গাটা তো পরিপূর্ণভাবে আছে আমি দেখছি। এটার সাথে নির্বাচনের যে সংশ্লিষ্টতা আপনি বললেন, রাইট। সেই জায়গাটা বড় আলোচনা, এটা দীর্ঘ পরিসরে আলোচনা করা যাবে। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, জি। প্রধানমন্ত্রী সংসদে জবাব দিচ্ছেন, তার মন্ত্রী পরিষদের সবাইকে যখনই প্রেস কোনো কিছু জানতে চাচ্ছে তা এটা ক্লারিফাই করতেছেন। বাংলাদেশে যারা দুর্নীতি করছেন তারা পার পাচ্ছেন না, তাদের শাস্তি হচ্ছে। মোহাম্মদ আরাফাতের বক্তব্যের এই অংশটুকুর সাথে আমি একমত। আপনার বক্তব্য একটু আমি শুনতে চাই। প্রথম একমত হলেন আমার সাথে? না, আমি সবসময় একমত হই। জি জি জাফরুল ভাই। তোমার সাথে হ্যাঁ, আজকে সরকার সবসময় অ্যাটেনশন ডাইভার্সন করছে। আজকে হঠাৎ দেখেন গত পরশুদিন ডিএমপি যে মিটিং মিছিল করতে পারবো না, অথচ যখন এই মৌলভী সাহেবরা এত বড় মুসল্লিরা মিটিং করে তাকে ঠেকায় না, যখন দেখছে যে এটা তো হাতের বাইরে, এখন তো অন্যান্য রাজনৈতিক দলরা করবে, তখন সেই মুহূর্তেই ডিএনপি অর্থাৎ একটা দলের খাদেম হয়ে গেল, হঠাৎ একটা নির্দেশনামা পাঠালেন। আজকে যে গোল্ডেন মুনিরে তার 2012 সনের মামলার চার্জশিট হলো 2020 সনে। সুতরাং এটা হলো কি দুর্নীতি দমনের নায়করা। এনাদেরকে যখনই দু একটা ঘটনাকে দেখানো হয়, লোকজন আমরা খুশি হয়ে যাই যে দুর্নীতি দমন হচ্ছে। দুর্নীতিতে প্রত্যেকটা জায়গাতে সরকারের বিভিন্ন না, প্রত্যেকটা জায়গাতে এটা ভেগ টার্ম জাফরুল্লাহ ভাই, কিন্তু এইটা কি মনে হয় না যে গোল্ডেন মনিরের যত টাকা আছে, সরকার যদি অতটাই দুর্নীতিগ্রস্ত হতো, গোল্ডেন মনির তাদের টাকা দিয়ে কিনতে পারতো সরকারের এই যন্ত্রগুলিকে? না না, তাদের তো সরকার তো এই দুর্নীতির অংশ, পয়লা অংশ দুর্নীতি করিয়েছে 2018 সনের রাতের বেলা ভোট ডাকাতির মাধ্যমে। এখানে পুলিশরা আজকে সরকারের কথা শুনে না। সুতরাং এইসব জায়গাতে আমাদেরকে, আমি মনে করি জবাবদিহিতার যে প্রশ্নটা নিয়ে আপনি আলাপ করেছেন সেটা অনেক পরিচ্ছন্ন। এটার একটা কারণ বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন দরকার। এত কেন্দ্রিকতা থাকলে একটা এটাতে এইসব কোনো কিছুর অবসান হবে না। কিন্তু জাফরুল্লাহ ভাই একটু থিওরিটিক্যালি বলেন তো, আসলে যদি সরকার জবাবদিহির ব্যাপারে উৎসাহী হতো, আরাফাত ভাইয়ের এই বক্তব্যের সাথে একমত, সেটা আমি সার্কাস্টিক্যালি বলেছি, কারণ বাংলাদেশের সরকার কখনো কোনো পর্যায়ে কোনো জবাবদিহি আকর্ষণ মানে জবাবদিহি চায় না। কিন্তু জবাবদিহি যদি চাইতো, তাইলে সব মানুষ আমরা জবাবদিহিতেই চাইতে থাকতাম এবং সরকারের বেশি সময় লাগতো খালি জবাবদিহি করতে করতেই। 17 কোটি জবাবদিহি করতে হতো। তা এটা তো অবশ্যই সরকার জবাবদিহি করে, তারা সবকিছু এড়িয়ে যান, আমাদের দৃষ্টি অন্যদিকে নিয়ে যাচ্ছেন। এটা আসলে ক্ষতিটা সরকারেরই হচ্ছে। সরকারের আজকে প্রতিটি জায়গায় বিশৃঙ্খলতা, আজকে বিনা বিচারের হত্যা বাড়ছে, ইয়াবা আবিষ্কার বেড়েই যাচ্ছে, আজকে হিন্দুর বাড়িঘর আক্রমণ হচ্ছে, আজকে সব জায়গাতে আজকে আলেমদেরকে অকারণে বিব্রত অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। সবকিছুতে এটাতে এরা এখন বুঝতে পারছে, সেই জন্য তারা হঠাৎ করে তাদের সরকারের যতটুকু লাভ হওয়ার লাভ হয়েছে, ছাত্রলীগকে আবার প্রতিষ্ঠিত করেছে, আবার শাহবাগে এসে বক্তৃতা, আগে এতদিন সেখানে মাঠেই নামতে পারছিল না, তারা মাঠে নেমে গেছে। এটা এই জাতীয় জিনিসগুলি, এটাতে আলটিমেটলি কিন্তু সরকারের লাভ হচ্ছে না, মানে সরকারের লাভ হচ্ছে না। জাফরুল্লাহ ভাই, সরকারের লাভ আমি আপনি কি করে বুঝবো? শেখ হাসিনা তো টানা 3 বার প্রধানমন্ত্রী থাকছেন, লাভ হচ্ছে বলেই তো থাকছেন। না, 3 বার প্রধানমন্ত্রীর চেয়ার দখল করেছেন, কিন্তু লাভ যদি সেটা হলে তো আর নিশ্চয়ই আওয়ামী লীগের লাভ হয়েছে। আজকে সেই জন্য আওয়ামী লীগের কর্মীদের ভয় যে আমরা বাঘের উপরে চড়েছি, নামলে বিপদ আছে, ওই বাঘ খেয়ে ফেলবে। জনতার রুদ্র রোষ আমরা টিকতে পারবো না, সেই জন্য নামবে না। এইটা না নামবে না, বুঝেছি। এই করে এটাও একটা ভুল। তাকে গণতন্ত্রের কথা, এই যে আমরা যে কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি,
তার প্রতি অন্তরে বিশ্বাস রাখতে হবে। সেটা করলে আসলে আওয়ামী লীগেরই লাভ হবে। যেমন ধরেন আজকে আওয়ামী লীগের আমার প্রধানমন্ত্রী উনি কঠিন পরিশ্রম করেন আমি দেখেছি, কিন্তু উনি আর আজকাল জনসম্মুখে বের হন না। ওটা করোনাই একমাত্র কারণ না, উনি অন্তরীণ আছেন, উনি গৃহবন্দী আছেন। উনাকে দিয়ে যা বলাচ্ছে তাই বলছে। উনি খুব বুদ্ধিমতী, উনার এই চতুরতা দিয়ে এইসবই না। উনি সারাদিন কাজ করে তাজ্জুদের নামাজও পড়েন। আপনি কি বলতে উনি চাচ্ছেন খোদার যে কাছে, শেখ হাসিনা যা বলতে চাচ্ছেন না তা তাকে দিয়ে বলানো হচ্ছে? আমি তাই মনে করি। কে বলাচ্ছে তাকে দিয়ে? মোহাম্মদ মিসলিড করা আরাফাত? হচ্ছে। মোহাম্মদ আরাফাত মোহাম্মদ আরাফাতের পুরাপুরি নেই। মোহাম্মদ আরাফাত যদি আরো একটু কাছে থাকতো আমার মনে হয় দেশের অনেকটা লাভ হতো। আমার মনে হয় যে জাফরুল্লাহ ভাই যা বলেছেন সেই জায়গা থেকে আমরা এটা আসি। মোহাম্মদ আরাফাত আমাদেরকে দ্রুত আপনি যদি এটা নিয়ে মন্তব্য করেন প্লিজ। আপনার একটু বলি, আমার মনে হয় ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি। ওনার মধ্যে একটা খুব শিশু একটা মন আছে। হ্যাঁ, এটা ওনার খুবই একটা পজিটিভ জিনিস। এই কারণে আমি ওনাকে ভালো লাগে, পছন্দ করি। এবং উনি একমাত্র ব্যক্তি, দেখুন আমি যেটা খুব অ্যাপ্রিসিয়েট করি, উনি কিন্তু এই যে বলাৎকার বিষয় নিয়ে কথা বললেন, উনাকে নিয়ে যারা টানা হ্যাচড়া করে, তাদের যে মানববন্ধন বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যায়, সেই সাথে যারা আছে তারা কেউ কিন্তু সাহস করে এটা নিয়ে কথা বলেননি। উনি কিন্তু বলেছেন, এর জন্য আমি উনাকে প্রশংসা করি। এবং উনার ওই শিশুতোষ মনের জায়গা থেকে উনি এই কথাটি বলছেন, এটা আসলে এরকম না। এবং উনার সেই ওই খুব ইনোসেন্ট জায়গা থেকে উনি ভাবছেন যে সরকার হয়তো মদদ দিয়ে আপনার এই মৌলবাদীদের নামিয়েছে, বিষয়টি আসলে একেবারে ওরকম না। যে কোনো ধরনের মৌলবাদীটা সবসময় এই সরকারের বিপক্ষে যাবে। এই সরকারের অবস্থান অসাম্প্রদায়িক রাজনীতি। না কিন্তু এরকম মনে হয় না যে এই সরকারের একজন মন্ত্রী এরকম বলছেন যে আমরা কাঁধে হাত রেখেছি, সময় মতো ঘাড় মটকে দিতে পারবো, মানে আপনারা চাইলে পারবেন, এরকম একটা মনে হয় না যে সরকারের? শোনেন, না জিনিসটা হচ্ছে যে দেখুন, এই যে জনগোষ্ঠীটা, তাদেরকে মেইন স্ট্রিমিং, মূলধারাতে আনা, ডাক্তার জাফরুল্লাহ সাহেব যেটা বললেন, এখানে টাকা পয়সা ইনভেস্ট করা, কেন তাদেরকে একটা মূলধারাকরণ করা, তাদের মধ্যে রিকনস্ট্রাকশন করে, এটার মধ্যে নিয়ে আসা। কিন্তু তার কোন অংশ যদি বাড়াবাড়ি করে, মৌলবাদী রাজনীতি চর্চা করে, বাংলাদেশের মূল রাজনৈতিক যে অবস্থান তার বিরুদ্ধে যদি যায়, সেখানে ওই থ্রেটটা বা হুমকিটা দেওয়া হয়েছে, কাজে যৌক্তিক ভাবে দেওয়া হয়েছে। আমি দুর্নীতি নিয়ে দুটো কথা বলি, একটু জবাবদিহিতাতে আর একবার আসছি। দুর্নীতি নিয়ে আমি মনে করি এই সরকার যেটি করেছে, দীর্ঘদিন ধরে আমাদের দেশে দুর্নীতির যে ময়লা জমেছিল কার্পেটে, সেই কার্পেটটা ঝাড়া দিয়েছে। ঝাড়াটা এই কারণে দিয়েছে, এই কারণে যে দুর্নীতিটা ধরার চেষ্টা করছে তারা। কার্পেট ঝাড়া দেওয়াতে যেটা হয়েছে, আপনার ধুলাটা ছড়িয়ে যাচ্ছে, চারিদিকে দেখা যাচ্ছে দুর্নীতিটা বেশি। এখন আপনি যখনই দুর্নীতির বিরুদ্ধে একটা অবস্থান নেবেন, তখন কার্পেটটা ঝাড়া দিতেই হবে। আরাফাত ভাই, আপনার কাছে সব প্রশ্নের উত্তর আছে। আমি এক বাক্যে একটা প্রশ্ন উত্তর চাই। যদি যুবলীগের সম্রাট খালেদ এরা পায়, তো যুবলীগের চেয়ারম্যান, যুবলীগের যারা সাধারণ সম্পাদক ছিল, তাদেরকে যদি এখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের দোষটা আমরা কখনো দেখবো না? ওনলি বিকজ যে যুবলীগের চেয়ারম্যানরা আমার অনেক ঘনিষ্ঠ, সেই জন্য? মানে যুবলীগের এই লোক যদি চাঁদাবাজি করে, যুবলীগের চেয়ারম্যানকেই দায়িত্ব আর এড়াতে পারে? মানে বাংলাদেশে আপনাকে দেখতে হবে। না, আমি এখানে একটু কোশ্চেনটা হাইপোথেটিক্যাল হলো, তো আমি বলছি যাদেরকে ধরা হচ্ছে প্রত্যেকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রমাণ সাপেক্ষে করা হয়েছে। এখন সেই অভিযোগ এবং সুনির্দিষ্ট প্রমাণ যদি আরেকজনের বিরুদ্ধে না থাকে, জোর করে তো এটা করা যাবে না। আইন তো তার আইনের মতন চলবে, এটা তো টকশো স্টাইলে চলবে না। আচ্ছা, দ্বিতীয়ত আমি জবাবদিহিতার যে কথাটা আনতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে যে দেখেন, এই সরকার কিন্তু ইনফরমেশন যেটা ওই ইনফরমেশন তথ্য অধিকার আইন, এই আইনটাকে এই সরকার কিন্তু ক্ষমতায় এসে 2009 সালে সংবিধানের মধ্যে অন্তর্ভুক্ত করলো প্রথম, নিজেকে কাঠগড়ায় দাঁড় করালো জবাবদিহিতার জন্য। এবং অ্যান্টিডোট হিসেবে বড় একটা এক্সাম্পল, অ্যান্টিডোট হিসেবে ডিজিটাল নিরাপত্তা আইন আনলো 4টা বিভিন্ন ফর্মে। মানে সর্প হয়ে দংশন করি, ওঝা হয়ে ঝাড়ি। এক্স্যাক্টলি সেটাই। এটা আপনার সাথে একমত আমি। আপনার ভ্যাকসিনও লাগবে, অ্যান্টিডোটও লাগবে, দুটাই লাগবে। যেখানে আপনি অন্যায় হবে সেখানে ডিএসএ আপনি অ্যাপ্লাই করবেন, আবার আপনি সাথে সাথে একই সাথে সেটা আপনি ঠিক করবেন, সঠিক তথ্য পাওয়ার অধিকারও দিয়ে দিয়েছেন। সেটা আপনি ঠিক করবেন, মানে আপনি কাজী, আপনি সম্রাট। নো, এটা আইনের মাধ্যমে হবে, আইন করবে। এটা তো দুটোই আইন, এটা তো সরকারের ইচ্ছা না। আমাদের একদম একটা আপনাদের সাথে আমি এখানে একমত হচ্ছি, একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে চালানোর জন্য ভ্যাকসিন, অ্যান্টিডোট দুটোই লাগে, এবং দুটো অ্যাপ্লাই করেছে। দেখেন, দুটোর যেটা যখন অ্যাবসেন্ট ছিল, অনুপস্থিতি কিন্তু আমাদেরকে বিপদের মধ্যে ফেলতো বিভিন্ন সময়। আমাদের একদমই সময়, আমরা আসলে সময় পার হয়ে গেছি। জাফরুল্লাহ ভাই, আমরা 1 মিনিট আপনার কাছ থেকে একটু শুনতে পারবো? জাফরুল্লাহ ভাই, আপনি এই বিষয়ে যদি আপনি একটু রেসপন্ড করেন। আজকে এই উদাহরণটা আমি আনতে চাইনি, না বলে পারছি না। বাংলাদেশেই পৃথিবীর প্রথম অ্যান্টিবডি আমরা উদ্ভাবন করেছিলাম। বাংলাদেশকে বিরাট সম্মান সেই দিতে পারত, সেটার অনুমতি আজকে পর্যন্ত পাইনি। আমাকে আরাফাতও চেষ্টা করেছিলেন, অ্যান্টিজেন পরীক্ষা হবে,
আমার বেলাতে এক নিয়ম, আর বাইরে থেকে সাউথ কোরিয়ার থেকে আমদানি করার বেলাতে তাকে আমেরিকাতে তার টেস্ট করাতে হবে না। আমার অ্যান্টিজেনের জন্য বলছে আমেরিকাতে টেস্ট করিয়ে আনতে হবে। এই এই জাতীয় জিনিস খানিকটা একমাত্র কারণ করছে ব্যবসা। ভ্যাকসিন নিয়ে একটা কথা বলি, সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে বলেছে ভ্যাকসিনের সব উত্তর এখনো পাওয়া যায়নি। সুতরাং এটাকে নিয়ে তাড়াহুড়া করার কোনো কারণ নাই। কিন্তু জাফর ভাই, আপনি আপনার ভ্যাকসিন নিয়ে যথেষ্ট তাড়াহুড়া করেছিলেন, সময় মতো পরীক্ষা না করেই সেটিকে আসলে অনুমোদন দিতে চেয়েছিলেন, মিডিয়ার সামনে এসেছেন, আমরা অনেকগুলি ক্ষেত্রে আপনাকে দেখেছি যে আপনাকে 2 পায়ে গিয়ে 1 পা পিছিয়ে আসতে। না, একমাত্র ভুল কথা। আমাদের অ্যান্টিবডি টেস্ট করার পরে এবং আমরা প্রত্যেকটা জায়গায় সেখানে উত্তীর্ণ হয়েছি। আজকে এখনো তাকে যদি ভ্যাকসিন দিতে হয় অ্যান্টিজেন করাতে হবে, সেটা বের করে উদ্ভাবন করে আমরা বসে আছি, আমরা তার অনুমোদন পাচ্ছি না। ওটাকে বলা, যদি আমি করে থাকি, আমি কনফিডেন্ট থাকি, কেন এই যে আমাকে যে সম্পূর্ণ যেটা করা হচ্ছে, এটা একটা ব্যবসায়িক স্বার্থে। এই ভ্যাকসিন যদি সরকারি ঔষধ কোম্পানি ইডিসিএল এর মাধ্যমে আনা হতো, $2 কম খরচ হতো। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে বিনা টেন্ডারে ভ্যাকসিন আনা, এটাও একটা ভুল কাজ। ভ্যাকসিনের জন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত এবং দেখা উচিত এটা কি অবস্থায় দাঁড়ায়। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আপনি, আমরা জানি যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী একটু তার শরীর একটু খারাপ আছে এবং তার এই রকম অবস্থার মধ্যে তিনি এসে আমাদের সাথে মূল্যবান আলোচনা অংশ নিয়েছেন। মোহাম্মদ আয়া আরাফাতকেও আমরা ধন্যবাদ দিতে চাই, বিভিন্ন বিষয়ে তিনি তার মতামত আমাদেরকে দিয়েছেন। দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এটি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের সাবস্ক্রাইব কিভাবে করবেন সেটি নিশ্চয়ই আপনারা নিচে দেখতে পাচ্ছেন। আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে। সেই পর্যন্ত ধন্যবাদ।